সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গে গুজব অপতথ্যের ছয়লাভ। এই গুজব অপতথ্যের প্রধান টার্গেট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বেশ কিছু ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নিরন্তর মিথ্যে সংবাদ প্রচার করে যাচ্ছে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। গেল ২৭ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনী সিসির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন, যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে দেওয়া হয়েছে। দাবিটি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। মূলত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের সময়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ গণমাধ্যমের উপর রচিত একটি সচিত্র দলিল। এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র। সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পেছনে রক্তরাঙ্গা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে। প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলেও মনে হতে পারে। কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। বাংলাদেশের মানচিত্রের সাথে আলোচিত গ্রাফিতিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহুভাবেই প্রতিফলিত হয়েছে। এর আগেও প্রধান উপদেষ্টা দ্য আর্ট অফ ট্রায়াম্ফ জাতিসংঘ প্রধান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন। বিদেশের কোনো ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দিয়ে গুজব অপতথ্যের প্রচার এখন অহরহই ঘটছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে মিথ্যে তথ্য প্রচারের মাধ্যমে বিরামহীনভাবে দেশকে অস্থিতিশীল করার হীন চক্রান্ত করে যাচ্ছে ফ্যাসিস্ট চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি জনসম্মুখে এক নারীকে নির্যাতন করছেন। দাবি করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এভাবেই প্রকাশ্যে নারীদের নির্যাতন করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের কর্ণাটকে সংঘটিত একটি ঘটনার দৃশ্য। ভিডিওটির কিছু স্থিরচিত্র ও রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ২৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায় এই ঘটনাটি ভারতের কর্ণাটক প্রদেশের। কর্ণাটকের বিজয়পুরা জেলার সিন্দেগি শহরের একটি ব্যস্ত রাস্তায় ইয়ামানাপ্পা মাদার নামে এক ব্যক্তি তার স্ত্রী অনুসূয়া মাদারের উপর আক্রমণ করে। রিপাবলিক ওয়ার্ল্ড সহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়। এভাবেই ভারতের কর্ণাটকে এক ব্যক্তি তার স্ত্রীর উপর আক্রমণের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুলি করার অন্য আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা। অবশ্য কোনো ক্ষেত্রে আবার এটিকে উত্তরপ্রদেশের ঘটনা বলেও প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায় দুটি মোটর বাইকে কয়েকজন এসে রাস্তার পাশের এক রেস্তোরাঁয় বেশ কয়েকজনকে গুলি করে চলে যায় এবং বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট। আলোচিত ভিডিওর কয়েকটি স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করে জ্যাকেলিন ক্যাস্টিলো নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় এটি ইনফার্নো এন এল প্যারাইজো মুভির শুটিংয়ের দৃশ্য। এখানে থাকা সবাই কলম্বিয়ান অভিনেতা। জ্যাকোলিন ক্যাস্ট্রোলির পেজে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায়, যেখানে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের ভিতরে অবস্থান করা সবাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এই ফেসবুক পেজে মুভিটির আরও বেশ কয়েকটি শুটিংয়ের দৃশ্য আপলোড করা রয়েছে। ভিডিওটি তাই বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং এটি কলম্বিয়ান মুভির শুটিংয়ের দৃশ্য। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি খুনের ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, চলুন দেখে আসি কি সেই ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আরেক ব্যক্তি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা এবং এই ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে। ভিডিওটি থেকে বিভিন্ন কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ইকুয়েডরের সংবাদ মাধ্যম জারাকে টেলিভিশনের ফেসবুক পেজে এটি পাওয়া যায়। ভিডিওটি 2024 সালের 28 জুলাই পোস্ট করা হয়। এর ক্যাপশন থেকে জানা যায় ইকুয়েডরের গুয়াকেলের উত্তরে অবস্থিত এল কন্ডোর শহরে এক নিরাপত্তারক্ষী ভাড়াটে খুনির হাতে নিহত হয়েছেন। একই ভিডিও ইকুয়েডরের রেডিও স্টেশন ডাব্লিউ রেডিওর এক্স অ্যাকাউন্টেও পাওয়া যায়। এখানে 2024 সালের 3 আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়। এই পোস্টেও ভিডিওটি নিয়ে একই বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া গুগল ম্যাপ অনুসন্ধান করে ইকুয়েডরের ওই এলাকায় লাফান্ডা রেস্টুরেন্টের অবস্থানও নিশ্চিত হওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত করা যায় এক ব্যক্তিকে গুলি করে মোটরসাইকেলে করে পালানোর ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ইকুয়েডরের 2024 সালের ঘটনা। সম্প্রতি বিপুল আয়োজনে পালিত হল বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস। দিবসটিকে কেন্দ্র করে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন উৎসব ও মেলায় ছিল ভক্ত দর্শনার্থীদের ভিড়। নানা আয়োজনও ছিল সোশ্যাল মিডিয়ায়। গুজব অপতথ্যই বা সেখানে বাদ থাকবে কেন? বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় লালন উৎসব ও মেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতের গুজব ছড়িয়ে পড়ে। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় মেলার ভিড়ে অন্তত 50 জন আহত হয়েছেন এবং 2 জন নিহত হয়েছেন। তবে সত্যি হলো কুষ্টিয়ায় অনুষ্ঠিত এবারের লালন উৎসব এবং মেলায় হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে চুরি এবং একজন সাংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া যায়। আলোচিত ভিডিও ক্যাপশনে 2 জন নিহত হওয়ার দাবি ছড়ালেও ভিডিওতে প্রচণ্ড জনসমাগম এবং এই জনসমাগমে 2-1 মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা শোনা যায়। অর্থাৎ পোস্টদাতা মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন, কিন্তু ক্যাপশনে 2 জন মারা যাওয়ার অসত্য দাবি করেছেন। এছাড়াও বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যম সূত্রে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফকির লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ার মেলায় ভিড়ে 2 জন নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি তাই সম্পূর্ণ মিথ্যে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য শিশুদের গ্রেপ্তার করা হয়েছে। তবে অনুসন্ধান বলছে দাবিটি মিথ্যে। প্রচারিত এই ভিডিওতে দেখা যায় কিছু স্কুল শিক্ষার্থী থানার ভেতর দাঁড়িয়ে আছে। পিছনে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান সম্বলিত ব্যানার দৃশ্যমান। অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চট্টগ্রাম ভিত্তিক সংবাদ মাধ্যম দৈনিক আজাদী-এর ফেসবুক পেজে এই বছরের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর একটি কি ফ্রেমের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, বাঁশখালীতে পার্কে ঘুরতে গিয়ে রাত্রি যাপন ৭ শিক্ষার্থীর, পরের দিন উদ্ধার। এরপরে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড ধরে সার্চ করে কালের কণ্ঠের ওয়েবসাইটে এই ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে থাকা এই শিশুদের ছবির সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে স্থানীয় পুলিশের কাছে খবর দেন। পরে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে। ফুটেজ অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বর এই ৭ শিশু মিয়ার বাজার এলাকা থেকে ইজি বাইকে উত্তর দিকে যায়। এরপর আর তাদের দেখা যায়নি। তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে ধারণা করে উদ্ধার অভিযান চালায় পুলিশ। এর পরের দিন ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ ডাকভাঙা পাহাড় থেকে ৭ শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে পথ হারিয়ে পাহাড়ে রাত কাটানো এই ৭ শিশুকে পুলিশ উদ্ধার করেছে, গ্রেফতার করেনি। তাছাড়া নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এই ঘটনার সাথে জয় বাংলা স্লোগানের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। সামগ্রিক বিবেচনায় বলা যায়, জয় বাংলা স্লোগান দেওয়ায় আলোচিত শিশুদের গ্রেপ্তারের দাবিটি তাই মিথ্যে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করা হচ্ছে যেখানে সামরিক পোশাকে একদল সশস্ত্র ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হুমকি দিতে দেখা যায়। তবে অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যতই চেষ্টা করুক এই পার্বত্য অঞ্চল থেকে আমাদেরকে কোনোদিন বিতাড়িত করতে পারবে না, কারণ এই পাহাড় আমাদের। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্য করে বলতেছি, তারা যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা আমাদের সাথে মোকাবেলা করো, আমরাও প্রস্তুত আছি, খেলা হবে। ভিডিওটি বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়, চালানো হয় সরকার ও প্রতিষ্ঠান বিরোধী প্রচারণা। ভিডিওটির বিষয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনুসন্ধান করা হয়। তবে এ বিষয়ে অনুসন্ধানে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে প্রদর্শিত মানুষের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায়। তারা যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা আমাদের সাথে মোকাবেলা করো, আমরাও প্রস্তুত আছি। এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক ও মিটারে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ৩টি ডিরেক্টরের বিশ্লেষণ মতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ৯৯.৫%, ৯৯.৮% ও ৯৯.৮%। এছাড়াও এআই কন্টেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম হাইভ মডারেশন এর বিশ্লেষণ মতে আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি কন্টেন্ট হওয়ার সম্ভাবনা ৯২.৮%। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এভাবে এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর সেনাবাহিনীকে হুমকির দৃশ্য দাবি করে অনলাইনে প্রচার করা হয়েছে, যা মিথ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে। তবে যাচাই করে দেখা গেছে দাবিটি বিভ্রান্তিকর।
যোগাযোগ মাধ্যম এক্সের ভয়েস অব বাংলাদেশি হিন্দুস নামের একটি অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে পোস্টটি করা হয়। এতে দাবি করা হয় বাংলাদেশের পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে। পোস্টের সঙ্গে পুলিশের একটি ছবি সংযুক্ত করা হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন বক্তব্যের সন্ধান মেলে। অনুসন্ধানে দেখা যায় চলতি বছরের ২১ সেপ্টেম্বর মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ সুপারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা কথায় কথায় মাইনরিটি গ্রুপ বা সংখ্যালঘু বলি। এই শব্দগুলো সমাজে বিভেদ সৃষ্টি করে। এগুলো অভিধান থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশে সবাই সমান, তাহলে কেন কাউকে সংখ্যালঘু বলে আলাদা করা হবে? এই বক্তব্যটি তিনি সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষার আহ্বান জানাতে গিয়ে দেন। তবে ভাইরাল পোস্টে পুলিশ সুপারের বক্তব্যের একটি অংশ কেটে এনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন পুলিশ প্রশাসন শব্দটি আইনগতভাবে নিষিদ্ধ করতে চায়। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটি মূলত মৌলভীবাজার পুলিশ সুপারের বক্তৃতার বিকৃত রূপ। সিলেটের একটি হাসপাতালে ধর্ষণের দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অলরেডি উসমানী মেডিকেলও অনেক তুলপা চলের তাই না, মানে 1 কোটি টাকা অফার করছেন করিয়া কইছেন তুমি টাকা লইয়া। সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে হিন্দু ধর্মাবলম্বী এক চিকিৎসক কর্তৃক মুসলিম তরুণীকে ধর্ষণের দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে এই তরুণীর ঘটনা ধামাচাপা দিতে কোটি টাকা অফার করা হচ্ছে। দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায় ফেসবুকে প্রচারিত ভিডিওতে দাবিটির বিপরীতে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট দেখানো হয়। এসব স্ক্রিনশটের সূত্রে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে দৈনিক জনকণ্ঠে হুবহু শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায় এটি ২০২২ সালের ১৭ অক্টোবরের প্রতিবেদন। বিস্তারিত প্রতিবেদনে ঘটনাটি সম্পর্কে বলা হয়েছে, সিলেটে মানসিক রোগ বিশেষজ্ঞ এক ডাক্তারের লালসার শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েছেন এক তরুণী। অভিযোগের পর ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। এই ঘটনা নিয়ে ওই সময় একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। তাই বলা যায় পুরনো ঘটনাকে নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, ছড়ানো হয়েছে সাম্প্রদায়িক বিষ বাষ্প। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও উগ্রবাদী দেশ হিসেবে উপস্থাপন করার নিরন্তর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট চক্র। এটি করতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে সাতক্ষীরায় স্কুল ছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয় বাংলাদেশে হিন্দু নারীদের উপর ধর্ষণ ও নির্যাতন করা হচ্ছে। তবে দাবিটি যাচাই করে জানা যায় এই ঘটনা সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সংঘটিত হত্যাকাণ্ডকে নতুন করে প্রচার করা হচ্ছে। সে সময় আলোচিত এই ঘটনাটি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ অনুসারে পূর্ণিমা দাস ছিল দেবহাটার কুলিয়া ইউনিয়নের একটি স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা সারা দেশে তীব্র আলোচনার সৃষ্টি করেছিল।
হত্যাকাণ্ডের পর 2021 সালের 25 সেপ্টেম্বর পুলিশের অভিযানে পার্থ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়, যিনি পূর্ণিমার প্রেমিক ছিলেন। সে সময় প্রকাশিত সংবাদে পূর্ণিমার বাবা জানান, পার্শ্ববর্তী এলাকার পার্থ মণ্ডল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বখাটে পার্থ মণ্ডলই তার মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের ধারণা। সে সময় আলোচিত এই ঘটনার পর পুলিশ দ্রুত তদন্তে নেমে পার্থ মণ্ডলকে গ্রেফতার করে। তাকে ভারতে পালানোর চেষ্টা করার সময় কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, পার্থ মণ্ডল পূর্ণিমাকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করে এবং তার মরদেহ পরিত্যক্ত একটি বাড়ির সবজি বাগানে ফেলে রাখা হয়। তাই বলা যায় 2021 সালে পূর্ণিমা দাসকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে নতুন করে সাম্প্রতিক ঘটনা বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। নাচের ক্লাস থেকে প্রকাশ্যে এক নারীকে অপহরণ করা হয়েছে ধর্ষণের উদ্দেশ্যে, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে এই দাবির সত্যতা মেলেনি। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে চালানো হয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী প্রচারণা। অনুসন্ধানে ভিডিওতে থাকা দৈনিক পত্রিকা যায় যায় দিনের ফেসবুক পেজে গত 22 সেপ্টেম্বর নাচের ক্লাস থেকে প্রকাশ্যে অপহরণ নেপথ্যে পরকীয়া শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে ঘটনাটি কোন জায়গার এবং কোন সময়ের তা উল্লেখ করেনি যায় যায় দিন। পরবর্তীতে ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত 22 আগস্টের একটি ভিডিও পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইটে ভিডিওর ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, রাজস্থানের এক নারী বেশ কিছুদিন থেকে এক যুবকের সঙ্গে বসবাস করছিলেন। তিনি বিবাহিত হওয়ায় পরিবার থেকে দূরে থাকার এই সিদ্ধান্ত তার আত্মীয়দের ক্ষুব্ধ করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা এসে তাকে প্রকাশ্যে জোর করে তুলে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত লোকজনকে ভয় দেখাতে একটি পিস্তল সাদৃশ্য বস্তু প্রদর্শন করে। এছাড়াও ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে ঘটনাটি ভারতের বলে জানা যায়। মূলত যায় যায় দিন তাদের ফেসবুক পেজে ভারতের ঘটনার ভিডিওটি কোন দেশের তা উল্লেখ না করে প্রচার করে। এর ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং নেটিজেনরা ঘটনাটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করতে শুরু করে। আলোচিত দাবিটি তাই সর্বাংশে মিথ্যে। কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পেছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি, কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে, সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।